স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের আকাশ সীমায় ডক্টর ইউনূসকে বহনকারী উড়োজাহাজ কিছুক্ষণের মধ্যেই নামবে বিমানবন্দরে, স্বাগত জানাতে প্রস্তুতি। রাতে অন্তর্বর্তী সরকারের শপথ। বেড়েছে যানবাহন চলাচল, রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্ক, নানা জেলায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, লুটপাট। স্বস্তি ফিরতে শুরু করেছে আলু পেঁয়াজের বাজারে, শুল্কায়ন ও ডেলিভারি বিঘ্নিত হওয়ায় চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনারের জট। এবার বিস্তারিত। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ফ্রান্স থেকে দেশের পথে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটির অবতরণের কথা রয়েছে। এরই মধ্যে তাকে বহনকারী উড়োজাহাজটি বাংলাদেশের আকাশ সীমায় ঢুকেছে। প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরে তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। ঢাকায় পৌঁছানোর পর তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও উৎসুক ছাত্র জনতা। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। এর আগে সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। আজ রাতেই শপথ নেবেন তারা। Yes, I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. Thank you very much. Please. Well, I'll go and talk to them. What this? I'm just fresh in this whole area. Thank you. দর্শক, বিমানবন্দর থেকে পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি। উইলি, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানান। মমিতা, আপনি দেখতেই পাচ্ছেন আসলে এখানে বৃষ্টি শুরু হয়েছে, তার আগে কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখেছি কিন্তু কিছু ছাত্র এখানে জড়ো হয়েছেন। অনেকেই যারা এই যে ইন্টারিম গভর্নমেন্ট হতে যাচ্ছে সেটি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নামবেন, তারা আগে থেকে জানতে পেরেছেন এবং তাদের শুভেচ্ছা জানাতেই তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। আমরা দেখেছি এরই মধ্যে সমন্বয়করা কিন্তু বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন। আমরা 8 জন সমন্বয়কে দেখেছি, যার মধ্যে ছিলেন নাহিদ এবং হাসনাত, সার্জিদ সহ অন্যরা। তো তারা বিমানবন্দরের ভেতরে আছেন। আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস 2:10 অবতরণ করবেন এবং তারপরে তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলার একটা সম্ভাবনা আছে। তো আমরা আসলে সবাই অপেক্ষা করছি উনি কখন বের হবেন এবং এখান থেকে বের হয়ে আসলে আমরা দুটো বিষয় শুনেছি, সরাসরি বঙ্গভবনে যাওয়ার কথা এবং আরও একটি জায়গায় হয়তো বা উনি কিছুক্ষণ বিরতি দেবেন এবং বিরতি দিয়ে তারপরে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। মমিতা। ধন্যবাদ উইলি আপনাকে। বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন নুরুন নাহার উইলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আজ রাতেই বঙ্গভবনে শপথ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে ওই এলাকা থেকে সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোরশেদ। নিয়াজ, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি কেমন চলছে, আপনি কিছু জানতে পেরেছেন এ বিষয়ে? বঙ্গভবনের ভিতরে এখন পর্যন্ত আমরা প্রবেশ করতে পারিনি, তবে এখানে যারা প্রেস উইংয়ের সদস্য আছেন তাদের সঙ্গে আমরা ফোনে কথা বলেছি। সেখানে তারা জানিয়েছেন যে সন্ধ্যার পরে রাতের দিকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেখানে কয়েকশো মানুষ যেন এসে এই ব্যবস্থায় অংশ নিতে পারে, আমন্ত্রিত অতিথিরা। এই ব্যবস্থাপনা রাখা হয়েছে এবং শপথ যে হবে তাদেরকে যারা উপপ্রধান যে বর্তমান যে সরকার ডক্টর ইউনূসকে প্রধান করে যে সরকার গঠিত হবে তাকে সহ যে আরও কয়েকজনকে রাখা হবে। এখন পর্যন্ত আমরা যেটা শুনতে পেয়েছি যে 15 জন, এই 15 জনকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে, তাদেরকে
ফোনেও জানানো হয়েছে অনেকেই। তবে এখন পর্যন্ত নামগুলো আমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি, কিন্তু সেই নামগুলো জানা সম্ভব হয়নি। বিভিন্ন গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের নাম এসেছে, তবে কোনোটাই কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত নাম না। যে কোনো সময় এই নামগুলো ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। এই কারণে আমরা গণমাধ্যমের পক্ষ থেকে সেগুলো সাধারণ মানুষের জন্য জানাচ্ছি না। কিন্তু যেটা জানা যাচ্ছে যে 15 জন হবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব এর মধ্যে থাকবে, এবং এর মধ্যে হয়তো ছাত্র যারা আছে তাদের প্রতিনিধিও থাকার সম্ভাবনার কথা আমরা শুনতে পেরেছি। যেমন কৃষি, শিক্ষা, বিভিন্ন ধরনের সেক্টর থেকে প্রতিনিধি এখানে রাখা হবে। এবং আরও যেটা জানতে পারছি যে এইটার একজন যে প্রতিনিধি থাকবেন নতুন সরকারের, তা একজনের উপরে বিভিন্ন দপ্তরের একাধিক দপ্তরের দায়িত্ব দেওয়া হবে এবং সেইভাবে তারা পালন করবেন। এটার মেয়াদ কতদিন হবে এই বিষয়গুলো নিয়েও এখন পর্যন্ত জানতে পারিনি, তবে ভিতরে শপথ গ্রহণের অনুষ্ঠানের সব প্রস্তুতি কিন্তু চলছে। এই ছিল। ধন্যবাদ নিয়াজ আপনাকে। বঙ্গভবন প্রাঙ্গণ থেকে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান প্রসঙ্গে জানালেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। এদিকে সরকার পতনের পর পুলিশের অনুপস্থিতির সুযোগে গত 3 রাত ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল ডাকাতির আতঙ্ক। এ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে রাজধানীবাসীর মনে। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেওয়া হচ্ছে। গতরাতে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্বর, মিরপুর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির চেষ্টার খবর পাওয়া যায়। এসব এলাকায় মসজিদে মাইকের মাধ্যমে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এরই মধ্যে ডাকাতির চেষ্টার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 2 দিন ধরে দেশের বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে যানবাহন বাড়ায় জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এসবের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট। গতকাল দুপুরে নরসিংদী জেলা শহরের গেঞ্জিপট্টি এলাকায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে হুমকি দিয়ে চলে যায় তারা। এ ঘটনায় আতঙ্কে কেউ মুখ না খোলায় বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হামলার ঘটনায় আজ পুরো জেলার অগ্রণী ব্যাংকের সব শাখা বন্ধ রাখা হয়েছে। সেবা নিতে গিয়ে ফিরে যেতে দেখা গেছে অনেক গ্রাহককে। এদিকে নাটোর শহরের নিচাবাজারের মুরগিপট্টিতে আলতাফ হোসেনের দোকানে হামলা চালায় দুর্বৃত্তরা। খাঁচা ভেঙে লুট করে 150 থেকে 200 মুরগি নিয়ে যায়, যেগুলোর বাজার মূল্য প্রায় 2.5 লাখ টাকা বলে দাবি দোকান মালিকের। এরই মধ্যে গতকালের এই মুরগি লুটের সিসিটিভির ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের সাবেক স্থানীয় সংসদ সদস্য HM ইব্রাহিমের গ্রামের বাড়িতে হামলা চালায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। এ সময় সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পুড়ে যায় ঘরের অনেক মূল্যবান আসবাবপত্র ও বাড়ির সামনে থাকা একটি পিকআপ ভ্যান। এ সময় স্থানীয় শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দেশজুড়ে দুর্বৃত্তদের এমন সহিংসতার প্রতিবাদে বান্দরবান জেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্বাধীনতা অর্জনকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ আদায়ে যারা মাঠে নেমেছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। নেত্রকোনায় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তায় মাঠে নেমেছেন ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীরা। শহরের নাগরার শিববাড়ি, বারুইপাড়া, শাহপাড়া সহ কয়েকটি এলাকার শিব মন্দির, দুর্গা মন্দির, মনোরমা আশ্রম সহ সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে দিনরাত পাহারা বসিয়েছে। দেশে সব ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সভায় জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং জানমাল রক্ষায় 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। গাজীপুর ও সাতক্ষীরা শহরের পরিস্থিতি এবং দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা বিভিন্ন বাজারঘাটে দেখেছি বিপুল সংখ্যক মানুষ বের হয়েছেন। যারা এই কদিন বাজারে গিয়ে কেনাকাটা করতে পারেননি তারা কেনাকাটা করছেন এবং বিভিন্ন প্রয়োজনে যারা বের হতে পারছিলেন না তারা বের হয়েছেন। মহাসড়কে আমরা যানবাহনের সংখ্যাও বেশি দেখতে পেয়েছি সকালের তুলনায়। দূরপাল্লার বিপুল সংখ্যক যানবাহন চলতে দেখেছি এবং স্থানীয় রুটের যে যানবাহনগুলো সেগুলো চলাচল করছে।
আপনারা জানেন যে সকালেই এখানকার যে অধিকাংশ পোশাক কারখানা সেগুলো খুলে দেওয়া হয়েছিল এবং সে সমস্ত কারখানায় শ্রমিকরা তাদের কাজে ঢুকেছেন এবং নির্বিঘ্নে উৎপাদন প্রক্রিয়া চলেছে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই। এছাড়া আমরা খবর পেয়েছি দিনভর গাজীপুরের যে শহরের নোংরা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই নোংরাগুলো পরিষ্কার করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মীরা, তারাই আসলে পরিষ্কার করেছে। এছাড়া মোটামুটি বলা যায় এখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন পর্যন্ত যে সমস্ত থানায় পুলিশ সদস্যরা ছিলেন না, নিরাপত্তার কারণে যাদেরকে অন্যত্র নিয়ে রাখা হয়েছিল, সে সমস্ত থানা এখন পর্যন্ত খালি অবস্থায় পড়ে আছে। আজকে দিনভর সাতক্ষীরার বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, অফিস আদালত, স্কুল কলেজ সেগুলো খুলে দেওয়া হয়েছে এবং তারা স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে। অফিসিয়াল কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। হাট বাজারগুলিতে অন্য দিনের মতো স্বাভাবিক লোকজনের আনাগোনা আমরা দেখতে পেয়েছি। শহরের দোকানপাট সবকিছু স্বাভাবিক আছে, খোলা আছে। রাস্তাঘাটে গাড়ি চলাচল বৃদ্ধি পেয়েছে, মানুষজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এবং বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত তারা শহরের বিভিন্ন মোড়ে, নিউ মার্কেট মোড়, খুলনা রোডের মোড় সহ বিভিন্ন মোড়ে তারা নিজেদের উদ্যোগে ট্রাফিক ব্যবস্থা পালন করছে। এছাড়া সাতক্ষীরা সদর থানায় আজকে থেকে আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সদর থানার ভবনটি নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এছাড়া সাতক্ষীরা 7টি উপজেলার বিভিন্ন স্থানে আর্মি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ছাত্রছাত্রী যারা চলে গিয়েছিল হল ছেড়ে তারা পুনরায় আসা শুরু করেছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি বর্তমানে ভিসি গত সোমবারে উনি ঢাকায় চলে গিয়েছেন এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ক্যাম্পাস খোলার ব্যাপারে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আসলে সঠিক মানে কিছু বলতে পারেনি, তবে সাধারণ ছাত্রছাত্রীরা তারা দাবি করছেন এবং তারা বলেছেন যে আগামী রবিবারের মধ্যে আমরা স্বশহরে অবস্থান করব এবং আমরা স্বশহরে অবস্থান করে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস খোলার ব্যাপারে আমরা চাপ প্রয়োগ করব এবং লেখাপড়ার পরিবেশ যেন আমরা পুনরায় ফিরে পাই সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। আজকের মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত সোমবার দুপুরে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য হয়ে যায়। ওই দিন বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানী সহ সারা দেশে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ে। থানা চালু না থাকায় ডাকাতি, চুরি, ছিনতাই সহ নানা অপরাধের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ বা মামলা এবং জিডি করতে পারছেন না ভুক্তভোগীরা। জয়েন করার জন্য আসে নাই, দুই একজন আসছে এমনি দেখা সাক্ষাৎ করার জন্য। তারা তাদের যে অস্ত্র এবং বিছনা বক্স এগুলি খোঁজার জন্য। নিজের থানায় আসছে, আসলে আমাদের বলার মতো ভাষা নেই। এখানে কিচ্ছুই নেই। আমাদের যা কিছু আছিল সব, আমার টাঙ্গের 37,000 টাকা ছিল, স্বর্ণের একটা আংটি ছিল, কোনো কিচ্ছুই নেই। এখানে সব পুইরা দিচ্ছে। আমাদের কোনো বলার মতো ভাষা নেই ভাই, কিছু বলতে পারবো না। আসছি, এখানে আসতে বলছে, হাইসে শুধু একটু দেখলাম যে আমাদের কি অবস্থা। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে আলু, পেঁয়াজের বাজারে। রাজধানীর শ্যামবাজারে আজকে কেজি প্রতি 2 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 51 টাকায়। 2 দিন আগে যা 52 থেকে 53 টাকায় বিক্রি হয়েছে। আজকে দেশি পেঁয়াজ 103 থেকে 107 টাকা দরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগে যা ছিল 104 থেকে 105 টাকা। আদা রসুনের দাম অপরিবর্তিত রয়েছে, বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকা কেজি। 4 দিন আগে কারফিউয়ের কারণে পণ্য আমদানি কম হওয়ায় দাম বাড়তি থাকলেও এখন স্বাভাবিক হওয়ায় দাম কমেছে। তবে আতঙ্কের কারণে ক্রেতা কম, তাই বেচা কেনায় কিছুটা মন্দা চলছে। আমরা যখন এই বাজার মনিটরিং করতাম এর আগের সময়, তখন কিন্তু ক্যাব থাকতো, আপনারা সাংবাদিক ভাইরা থাকতেন, আমাদের যে সিভিল সোসাইটির বিশেষ করে বাজার কমিটির লোকজন থাকতেন। এখন আমাদের আরেকটা শক্তি যোগ হয়েছে, আমাদের ছাত্রদের শক্তি, এবং আমরা সম্মিলিত শক্তি নিয়ে আমার মনে হয় যে এই বাজার নিয়ে এত কথা হয়েছে গত 3-4 বছর, সিন্ডিকেট, আমার মনে হয় যে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার কিন্তু এখন সময় আসছে। নিরাপত্তার স্বার্থে আজ ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা 1 লাখ টাকা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতরাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের এক জরুরি বার্তায় জানিয়েছেন, আজ
এক হিসাব থেকে 1 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এই সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা ডিজিটালি লেনদেন করতে পারবেন। এদিকে নিরাপত্তাহীনতায় রাজধানীর এটিএম বুথগুলোতেও টাকা না থাকার অভিযোগ করেছেন গ্রাহকরা। বেশিরভাগ ব্যাংকের এটিএম বুথ বন্ধ থাকতে দেখা গেছে। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনার জট রেকর্ড ছাড়িয়েছে। গত কিছুদিন ধরে শুল্কায়ন ও ডেলিভারি বারবার বিঘ্নিত হওয়ায় এমন বেহাল অবস্থা। সঞ্জীবদের ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগ পরিচালিত হয় এই বন্দর দিয়ে। কিন্তু দেশে আন্দোলন, কারফিউ, সহিংসতা ও ইন্টারনেট বন্ধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই বন্দরের কাজ চরমভাবে বিঘ্নিত হয়। এতে গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে 20 ফুট এককের প্রায় 44,000 কন্টেইনারের জট, যা স্মরণকালের সর্বোচ্চ। কর্তৃপক্ষ জানায় 24 ঘন্টা বন্দর খোলা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। গতকালও ডেলিভারি গেছে এবং আজকেও আমাদের প্রচুর অ্যাসাইনমেন্ট আছে। তো আশা করছি আমরা এইরকম কয়েকদিন চলতে থাকলে আমরা আবার পূর্বাবস্থায় ফিরে আসবো ইনশাল্লাহ। এই জটের অন্যতম কারণ পণ্যের শুল্কায়নে বারবার বিঘ্ন ঘটা। মূলত ইন্টারনেট বন্ধের সময় শুল্কায়ন বন্ধে পণ্য খালাস প্রায় বন্ধ ছিল। আর এখন ইন্টারনেট থাকলেও গতি কম হওয়ায় কিছুটা ধীর শুল্কায়ন। এর সাথে সরকার পতনে শঙ্কায় মঙ্গলবার দুপুরে হঠাৎ কাজ বন্ধ করে চলে যায় কাস্টমসের সব কর্মকর্তা কর্মচারী। এতে ব্যবসায়ীদের মাঝে আবার দেখা দেয় আতঙ্ক। তবে সেনা সদস্যদের আশ্বাসে এখন কাজ চলছে। কাস্টমস কর্মকর্তারা জানায় শুল্কায়নের গতি বাড়িয়ে ক্ষতি সামাল দেওয়া হবে। আজকে আমরা স্বাভাবিক আমাদের অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছে এবং স্টেক হোল্ডাররা আসছেন। আজকে স্বাভাবিক কাজ হচ্ছে, কোনো ধরনের সমস্যা বা আমরা কোনো বোধ করছি না। যেমন নিরাপত্তার যে ইস্যুটা ছিল, আমরা এই বিষয়ে আমাদের এখানে বন্দরের সাথে কোঅর্ডিনেট করে আমরা কথা বলেছি, অসুবিধা হচ্ছে না আমাদের কাছে। সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে পণ্য পরিবহনে নিরাপত্তাহীনতার ভয় ও এই কারণে পরিবহন সংকটে বন্দর থেকে পণ্য ডেলিভারি কম হওয়ার আরেক কারণ। বাংলাদেশে যে ট্রান্সপোর্ট এখান থেকে ইম্পোর্ট নিয়ে যায়, ঢাকার থেকে এক্সপোর্ট নিয়ে আসে, একই গাড়ি কিন্তু। তো যখনই ওখান থেকে এক্সপোর্ট আসতে পারবে না, তাহলে চট্টগ্রাম বন্দরে গাড়ি শর্ট হবে। যখনই এখান থেকে যেতে পারবে না, ঢাকায় এক্সপোর্টের গাড়ির ভাড়া হয়ে যাবে দ্বিগুণ, আমরা রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত হবে। এই হচ্ছে আমাদের দেশের সিনারিও। সব মিলিয়ে আমরা প্রত্যাশা করছি যে এন্ড অফ দিস উইক আমরা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারবো ইনশাল্লাহ। এমন বাস্তবতায় কাস্টমস কর্মকর্তাদের আশ্বস্ত ও তাদের সহায়তা চায় বিজিএমইএ। তারা জানায় দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে লাভ ক্ষতির হিসেবের চেয়ে বন্দর, কাস্টমস সহ সব সচল রাখার দিকে জোর দেওয়া হচ্ছে। কাস্টম কমিশনার মহোদয়ের কাছে আমরা বলেছি, ওনারও যদি এখানে কোনো সাহায্য সহযোগিতা করার থাকে ওনার সাথে থাকবে, এবং উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী সপ্তাহে উনি সহ আমরা সবাই মিলে বন্দরে যাব, বন্দর পরীক্ষা করে দেখব কোন জায়গায় আমাদেরকে ওনারা হেল্প করতে পারে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ও বহির্নোঙরে বর্তমানে অবস্থান করছে 75টির বেশি জাহাজ। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর গেট থেকে কিছুক্ষণ আগে বন্দরের খবর জানিয়েছেন স্টাফ রিপোর্টার নাজমুল সাদেকি। এখন আছি চট্টগ্রাম বন্দর এলাকায়। বন্দরের যে কার্যক্রম সেটি অভ্যন্তরীণ, সেটি স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। সেটি আজকে নয়, ভেতরে অভ্যন্তরীণ কার্যক্রম গত কয়েকদিনও স্বাভাবিক ছিল। তবে ডেলিভারি কার্যক্রমে কিছুটা প্রভাব পড়েছিল। কারণ হচ্ছে পরিবহন ছিল না। যে ব্যবসায়ীরা বন্দর থেকে পণ্য খালাস করবেন তাদের মধ্যে একটা ভীতি কাজ করছিল। এবং গতকাল আমরা যেটি দেখেছি যে কাস্টমসের মধ্যে ভীতি তৈরি হয়েছিল, তারাও কাজে এর থেকে বিকেলবেলার দিকে চলে গিয়েছিলেন। কিন্তু আজকে আবার সবাই এসেছেন এবং আজকে বন্দরের কার্যক্রম একদম স্বাভাবিক চলছে। আমরা দেখতে পাচ্ছি পেছনে পণ্যগুলো নিয়ে ট্রাক আবার ডুনগুলো বের হচ্ছে এবং কিছু আবার প্রবেশ করছে, নতুন পণ্য নিয়ে আসতে হবে। তো একদমই স্বাভাবিক বলা যায় কার্যক্রম। তবে যেটি হয়, এই সংখ্যাটা কিন্তু আরও বেশি হওয়ার কথা ছিল। আমরা সাধারণত যেটা দেখি যেটা হচ্ছে না, কারণ হচ্ছে যে এইসব ব্যবসায়ীরা আসলে এই ডেলিভারি কার্যক্রম পরিচালনা করবেন, যারা বন্ধ থেকে পণ্য নিয়ে যাবেন, তাদের মধ্যে কিছুটা সংখ্যা রয়েছে কিনা সে কারণে তারা হয়তো একটু ধীরে চলনি দিতে আসেন, সে কারণে কিছুটা কম রয়েছে। এছাড়া পরিবহন যারা চালান, যেহেতু সারা দেশে মালগুলো ছড়িয়ে যেতে হবে, কোথাও কোনো সমস্যা হয় কিনা সেটি আসলে অবজার্ভ করছেন ব্যবসায়ীরা। তবে সেটিও কেটে যাচ্ছে। আমাদের ব্যবসায়ী প্রতিনিধির সাথে কথা ছিল, তারা যেটি বলছেন যে সেই সংখ্যাটি নেই, তারা আজকে থেকে পুরোদমে কাজ শুরু করেছেন এবং সব জায়গায় স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে, আমরাও দেখতে পাচ্ছি।
চাকরিতে বৈষম্য দূর চুক্তিভিত্তিক নিয়োগ স্থায়ী করার দাবিতে রাজধানীর খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছে সারা দেশের কর্মীরা। ঘেরাও কর্মসূচি শেষে রাজুক ট্রেড সেন্টারের সামনে বিক্ষোভ করেন তারা। সে সময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা অভিযোগ করেন অন্তত ৪৭ বছর ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের উপর নানা অন্যায় ও জুলুম করে আসছে। মানহীন তার ও মিটার তাদের জোর করে বুঝিয়ে দিয়ে গ্রাহকদের হয়রানি করেছে। এছাড়াও চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বছরের পর বছর তাদের স্থায়ী না করে বৈষম্য তৈরি করেছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে নিবিড়ভাবে নজর রাখছে ওয়াশিংটন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসের নিয়োগ সম্পর্কে অবগত আছেন জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা করে ওয়াশিংটন। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর সবকিছু গণতান্ত্রিক রীতি অনুযায়ী হবে বলেও আশাবাদ জানান মিলার। I don't have any contacts to read out today. We continue to monitor developments in Bangladesh, and we obviously have seen the appointment of Muhammad Yunus as the leader of an interim government. We think the interim government will play a vital role in establishing long-term peace and political stability in Bangladesh. And as you heard the Secretary say yesterday, any decisions that interim government makes should respect democratic principles, rule of law, and the will of the Bangladeshi people. ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএমের বর্ষিয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। সকালে কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগে 2023 সালের 9 আগস্ট হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। টানা 5 দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বুদ্ধদেব। সিপিএমের পলিট ব্যুরো সদস্য ছিলেন তিনি। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।